আগের পর্বে আমরা দেখেছিলাম যে চাইসিয়া জানতে পেরে যায় যে তার বাড়ির কাজের মহিলাই হলো আসলে জঞ্জের মা। এছাড়া অতীতে টাউন লিডারের সাথে কি হয়েছিল জঞ্জে সেটা জানতে পেরে যায়, যেটা জানার পরে ও খুব ইমোশনাল হয়ে পড়ে আর এটা বলে যে আমি তোমায় অতীতে বাঁচাতে পারিনি। এই সমস্ত ঘটনা ডাক্তারকে খুলে বললে ডাক্তার জানায় যে তোমাদের এরকম পরিণতি হয়েছে তোমাদের ভালোবাসার জন্য। ওরা একে অপরকে যদি ভালো না বাসতো তাহলে এমনটা হতো না। এই জন্মে যদি এরকম পরিণতি না ঘটাতে চাও তাহলে তুমি ওই মেয়েটিকে তার আসল জায়গায় দিয়ে এসো। যে জানায় যেটা আমি আগে করতে পারিনি সেটা আমি এখন পারবো, আমি ওকে যেভাবেই হোক বাঁচাবো। তখন আমরা দেখি যে মা দেয়ং ওই একই ডাক্তারের কাছে এসেছে এবং দরজার আড়াল থেকে জঞ্জের শেষ পরিণতির ব্যাপারটা শুনে ফেলেছে। আসলে মা দেয়ং এই একই ডাক্তারের কাছে আগে থেকেই চিকিৎসা নিচ্ছিল। বর্তমানে সে জলপরি আর জঞ্জেকে তার স্বপ্নের মধ্যে বারবার দেখছিল, তাই জন্যে সে চিকিৎসার জন্য আবার ডাক্তারের কাছে এসেছে। কিন্তু সেখানে জঞ্জেকে দেখে এবং তার শেষ পরিণতির ব্যাপারটা জানতে পেরে ওখান থেকে সে চলে যায়। জঞ্জে ডাক্তারের কাছ থেকে সোজা বাড়ি ফিরে এসে জলপরীকে খুঁজতে থাকে। এদিকে জলপরি সেই পিঙ্ক কালারের রক্তপাশটি বের করার চেষ্টা করছে। তখনই জুনজে ওর কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে বলতে থাকে, তোমাকে আমি আর কষ্ট দেব না, আজ তুমি কি চাও বলো, তোমার জন্য আমি সবকিছু করব। জলপরি ওর সাথে ডেটে যাওয়ার কথা বললে জঞ্জে ওকে নিয়ে সারাদিন সময় কাটাতে থাকে। তারপরে ওরা একসাথে সিনেমা দেখতে যায়। সিনেমাটি শেষ হয়ে গেলে জলপরি আর জঞ্জে একটি রেস্টুরেন্টে যায়, যেখানে জঞ্জে জলপরিকে বলতে থাকে আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি কিন্তু আমার পেছন পেছন আসবে না, তুমি তোমার জীবনটা নিজের মতো করে কাটাবে। যেটাতে জলপরি মানা করলে জঞ্জে ওকে আরও ভালোভাবে বোঝায়, কিন্তু ওর কোনো কথাই জলপরি বুঝতে না পারায় ওরা দুজনেই বাড়ি ফিরে আসে। যেখানে জলপরি নামদোকে জানায় যে ও কী সব উল্টাপাল্টা কথা বলছে। এটা শোনার পরেই নামদো জলপরিকে জানায় তাহলে তো তোমার টাইম শেষ, জঞ্জে 3 মাসের বেশি কোনো মেয়ের সাথেই থাকে না, তোমাকে এখনও বাদ দিয়ে দিয়েছে। আমরা দেখি যে জঞ্জে তেহকে আলাদাভাবে ডেকে জলপরির ওপরে নজর রাখতে বলছে, ওর যাতে কোনো ধরনের ক্ষতি না হয়। আর আমরা জানি যেহেতু তেহ জলপরীকে আগে থেকেই পছন্দ করত, তাই জন্য ও এক কথাতেই রাজি হয়ে যায়। এদিকে আমরা জঞ্জের সৎ ভাইকে দেখি, ওর বাবার শরীর অসুস্থ হওয়ার কারণে কোম্পানির সমস্ত কাজের দায়িত্ব ও নিজেই নিয়ে নিয়েছে। সে জঞ্জের বাবার সাথে দেখা করতে গেলে তিনি তার কাছে জুনজের সম্পর্কে জানতে চায়, যে তার অসুস্থ হওয়ার খবর কি সে জানে, যেটার উত্তরে জঞ্জের সৎ ভাই মিথ্যে কথা বলে, ওকে বলা হয়েছিল কিন্তু ও তারপরেও আসেনি। আসলে এই সমস্ত কথা বলে জঞ্জের সাথে ওর বাবার সম্পর্কটা ওরা খারাপ করতে চাইছিল। জঞ্জে তার আঙ্কেলের সাথে দেখা করার জন্য হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। তার আঙ্কেলের জ্ঞান ফিরলেও সে কোনো ধরনের নড়াচড়া বা কথা বলতে পারছিল না। যেহেতু জঞ্জে অতীতের সমস্ত ঘটনা জেনে গিয়েছিল, সে বুঝতে পারে যে এই আঙ্কেলই অতীতে তার বন্ধু ছিল। তাকে বলে যে আপনার এই অবস্থা যে করেছে তাকে আমি অবশ্যই খুঁজে বের করব। জঞ্জে মা দেয়ংয়ের একটি ছবি দেখিয়ে তার আঙ্কেলকে জিজ্ঞাসা করে, এই লোকটি যদি আপনার অ্যাক্সিডেন্ট করিয়ে থাকে তাহলে আপনি দুবার চোখ বন্ধ করবেন। যেই ছবিটি দেখার পর ওর আঙ্কেল দুবার চোখ বন্ধ করে। এছাড়াও তার এই অবস্থার জন্য তার আপন কেউ জড়িত আছে কিনা সে ব্যাপারে জিজ্ঞেস করলে ওর আঙ্কেল ওকে হ্যাঁ সূচক জবাব দেয়। আরও কিছু জিজ্ঞেস করতেই যাবে তখনই ওর কাছে ওর সৎ ভাই চলে আসে। তারপরে ওরা দুজন মিলে একটি জায়গায় বসে কথা বলতে থাকে, যেখানে জঞ্জে ওর বাবার কথা জিজ্ঞেস করলে ওর সৎ ভাই ওকে মিথ্যে কথা বলে। বাবা এখন ভালো আছে, তিনি তার ব্যবসার দায়িত্ব আমাকে বুঝিয়ে দিয়ে বিদেশে চলে গিয়েছে, এমনকি তার সকল সম্পত্তি সে আমার আর আমার মায়ের নামে লিখে দিয়েছে। যে ব্যাপারটা জানতে পেরে জঞ্জে স্বাভাবিক ব্যবহার করলেও তার মনের মধ্যে একটা কষ্ট থেকেই যায়। এদিকে আমরা চাইসিয়াকে দেখি, যে কিনা জঞ্জের মায়ের আসল পরিচয় জানার পরে তার সাথে অনেক ভালো ব্যবহার করছে এবং জঞ্জেকে সে এই ব্যাপারটা জানাতে গিয়েও জানাতে পারেনি। এদিকে জঞ্জের মা চাইসিয়ার বৌদির কাছ থেকে জানতে পারে যে তার ছেলে ছোটবেলাতেই বাড়ি থেকে চলে গিয়েছে, কিন্তু জঞ্জের মা তো এতদিন এটাই জানতো যে তার ছেলে বিদেশে থেকে পড়াশুনো করছে। তখনই আমরা অতীতের একটা সিন দেখি, যেখানে জঞ্জের সৎ মা তার ছেলেকে নিয়ে জঞ্জের বাড়ি এসেছিল এবং সেখানে জঞ্জের মায়ের হাত ধরে বলেছিল যে তুমি চিন্তা করো না, তোমার ছেলেকে আমি নিজের ছেলের মতোই রাখবো। যেটা শোনার পরে সে নিশ্চিন্ত হয়েছিল যে তার যাই হোক না কেন তার ছেলে এখানে ভালো থাকবে। কিন্তু চাইসিয়ার বৌদির কাছ থেকে এটা জানার পরে সে সোজা কাংসেহির কাছে পৌঁছে যায় এটা জিজ্ঞেস করার জন্য যে আমার ছেলে কোথায়, যেটা ওর উত্তরে জঞ্জের সৎমা জানায় যে তোমার ছেলে কোথায় সেটা তুমি জানবে, আমি কি করে জানবো। এছাড়াও কাংসেহি জঞ্জের মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করে, যেগুলি শোনার পরে জঞ্জের মা ওখান থেকে বেরিয়ে আসে। রাস্তা দিয়ে যাওয়ার সময় জঞ্জের মায়ের অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, তখনই জলপরি ওখানে এসে ওকে বাঁচিয়ে নেয়। এরপরে ওরা দুজনে মিলে বাজার করতে যায়। আমরা দেখি যে জঞ্জের কথা মতো তেহ জলপরির পিছু করতে করতে চাইসিয়ার বাড়ি পর্যন্ত
পর্যন্ত পৌঁছে যায়। তখনই চাইসিয়া ওকে ধরে ফেলে, ওকে জিজ্ঞেস করে তুমি আমার বাড়ির আশেপাশে এসে ঘুরঘুর করছো কেন, আমায় মিস করছো? এবং কথাবার্তার মাঝেই দেহ জলপরীকে ওখানেই হারিয়ে ফেলে। ডিটেকটিভ জঞ্জেকে মাদেয়ংয়ের কন্ট্যাক্ট লিস্ট দেখালে সেখানে নিউরোলজিস্ট ডক্টরের নাম দেখে জঞ্জে জানায় যে আমি তো এনাকে চিনি। তখনই ওরা সবাই সেই ডক্টরের কাছে জিজ্ঞাসা করতে পৌঁছে যায়, কয়েকদিন আগে কি মাদেয়ং আপনার সাথে দেখা করতে এসেছিল? এখানে ডক্টর মিথ্যে কথা বললে সে ব্যাপারটা জঞ্জে বুঝে ফেলে, যার ফলে সে ডিটেকটিভকে ওখান থেকে একাই পাঠিয়ে দিয়ে আবার ডক্টরের সাথে দেখা করতে আসে। ডক্টর তখন জানায় যে হ্যাঁ, ও এসেছিল। তুমি যেমন তোমার অতীত দেখেছো, সেও তার অতীত দেখতে এখানে এসেছিল। কিন্তু অবাক করা বিষয় হলো তার ছোড়া বর্ষা দিয়ে তোমরা কিন্তু মারা যাওনি। তার কথা অনুযায়ী সেখানে আরও একজন বর্ষা ছুঁড়েছিল, কিন্তু কে ছুঁড়েছিল সেই কথাটা আমায়ও জানায়নি। ওর কিছু ওষুধ নেওয়ার জন্য ও আবার এখানে আসবে। জঞ্জে ডক্টরকে জানায় যে ও এখানে এলে আমাকে একবার জানাবে। বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে যায়। সে মনে মনে বলতে থাকে এটা হয়তো আমি অনেকদিন জলে না যাওয়ার ফলে হচ্ছে, যে ব্যাপারটা জুনজে শুনে ফেলে। তখনই সে তেহ আর নামদোকে নিয়ে বাইরে ঘুরতে যায়, যাতে জলপরি জলের মধ্যে আবার যেতে পারে। আর ঠিক তাই হয়। ওরা চলে যাওয়ার পর জলপরি সুইমিং পুলের মধ্যে সাঁতার কাটতে থাকে। জলপরি যখন সাঁতার কাটছিল তখন নামদো ওখানে পৌঁছে যায়, আর সে জলপরীর আসল রূপ দেখে অবাক হয়ে যায়। সে তো পুরো চমকেই যায়। এরপরে সামনের দিকে যখন ও এগিয়ে যায় তখন একটা জিনিসের সাথে ওর পায়ে আঘাত লেগে যায়। তখনই ওর মনে পড়ে যে হসপিটালে ওর পা ভেঙে যাওয়ার রিপোর্টের কথা। এমনকি মুক্তোর ব্যাপারটাও ও এবারে ভাবতে থাকে, যেগুলো নিয়ে ওর আগে সন্দেহ হয়েছিল। সে অবাক হওয়ার পাশাপাশি অনেক খুশিও হয়, কারণ জলপরি কাঁদলে সে অনেক মুক্ত পাবে। এছাড়াও সে যদি মারমেড শো করে তাহলে তো মানুষ অনেক টাকা খরচ করে সেগুলো দেখতে আসবে। জলপরি তার কথা শুনে ঘাবড়ে যায়। সে ধরা পড়ে গিয়েছে, এটার থেকেও বেশি সে এই চিন্তা করে যে নামদো যদি জঞ্জেকে তার আসল পরিচয় বলে দেয় তাহলে জঞ্জে কি করবে। যে ব্যাপারে জলপরি নামদোকে জিজ্ঞেস করলে সে সেই ব্যাপারটাই জানায় যে জঞ্জে হলে তো এতক্ষণে দৌড়ে পালাতো। তখন জলপরি চালাকি করে বলে যে ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করব, চলো এবার ডিল করি। এই বলে সে হ্যান্ডশেক করার নাম করে নামদোর সমস্ত স্মৃতি মুছে দেয়। আর এভাবেই জলপরীরা নিজেদেরকে সুরক্ষা রাখে, এটা তো আমরা আগেই জেনেছি। এরপরে ওরা সবাই যখন ডিনারে বসে তখন নামদো বলে যে আমি নিশ্চয়ই কিছু একটা ভুলে গিয়েছি, কিন্তু আমি কিছুতেই মনে করতে পারছি না। আর আমার পায়ের এই আঘাতটাই বা লাগলো কিভাবে? জলপরি মনে মনে বলতে থাকে আমি যে আসলে জলপরি সেটা আজ নামদো দেখে ফেলেছে, তাই আমি ওর স্মৃতি মুছে ফেলেছি। এই ব্যাপারটা ওর আবার মনে পড়ে গেল না তো? যে কথাটা জঞ্জে শুনে ফেলে এবং নামদোর মাথায় একটা বাড়ি মারে। এরপরে আমরা জঞ্জে আর জলপরীকে দেখি, যেখানে জলপরি জঞ্জেকে জিজ্ঞাসা করে আর কতক্ষণ এরকম ভাবে আমার সাথে কথা বলবে না, আমার দিকে তাকাচ্ছ না? তখন জঞ্জে জানায় তাহলে তুমি প্রমিস করো আমার কিছু হয়ে গেলেও তুমি আমার সাথে যাবে না। তখন জলপরি মুখে কিছু না বললেও নিজের মনে মনে বলতে থাকে তুমি না থাকলে আমি এমনিতেও মারা যাব, কারণ আমার হৃদয় তখনই স্পন্দন করে যখন তুমি আমায় ভালোবাসো। তুমি না থাকলে আমার হৃদয় ধীরে ধীরে পাথর হয়ে যাবে। জঞ্জে বলে যে তুমি মারা যাবে, আমার হৃদয় পাথর হয়ে যাবে, তুমি মারা যাবে। এ ব্যাপারটার মানেটা কি? জলপরি এই কথাটি শুনে অবাক হয়ে যায়। জঞ্জে তাহলে আমার মনের কথা শুনতে পায়? জঞ্জে তখন ডাক্তারের বলা কথাটি মনে করে যে তুমি তোমার নিয়তিকে কিভাবে পাল্টাবে, সেই একই ঘটনা যদি বর্তমানে ঘটে তাহলে তোমাদের মৃত্যু অবধারিত। জলপরি আর জঞ্জের সাথে কি আবার অতীতের মতনই একই ঘটনা ঘটতে চলেছে? এই সমস্ত প্রশ্ন রেখে এই এপিসোডটি এখানে শেষ হয়। থ্যাংক ইউ।